ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা ওই দিন জারণ বিজারণের জারণ নিয়ে কথা বলছিলাম, অর্থাৎ জারণের সংজ্ঞা পড়ছিলাম। আমরা পুরাতন সংজ্ঞা মতামত অনুযায়ী আমরা পুরাতন সংজ্ঞাগুলি পড়ছিলাম। ওই দিন শুধু আমরা জারণ নিয়ে কথা বলতে পেরেছিলাম। আজকে আমরা বাকিগুলো, অর্থাৎ যতটুকু সম্ভব বাকি যে আছে, যেমন জারণ গেল, তারপর আসবে বিজারণ, তারপর জারক কাকে বলা হয়, বিজারক কাকে বলা হয়, শুধু আমরা পুরাতন মতবাদ দিয়ে কথা বলবো। পরে আমরা আধুনিক মতবাদে আসব। অর্থাৎ পুরাতন মতবাদ বলতে ওই আমরা প্রথম দিনে পড়ছিলাম যে জারণ কাকে বলে। ওই থেকে আমরা বিভিন্ন দেখুন অক্সিজেন সংযোজন বলছি, এরপর বলছি আমরা অন্য তড়িৎ ঋণাত্মক মৌলের সংযোজন বলছি, অর্থাৎ যে সকল পদার্থের সাথে অক্সিজেন অথবা অন্য তড়িৎ ঋণাত্মক মৌলগুলি সংযোগ হয়েছে, অথবা ওই পদার্থ থেকে হাইড্রোজেন অথবা অন্য কোনো তড়িৎ ধনাত্মক মৌলকে অপসারণ করছে, তখন আমরা তাকে বলছি গিয়ে কি জারণ। ওই বিক্রিয়াটাকে বলতে আমরা কি জারণ বিক্রিয়া। এটা ছিল গিয়ে কি পুরাতন মতবাদ। আমরা আজকে পড়ব জারণ পড়ছি, এখন আমরা পড়ব কি বিজারণ। আমরা পড়ব বিজারণ। বিজারণ অর্থাৎ পুরাতন মতবাদ অনুসারে বিজারণ কাকে বলে আমরা পড়ব। সেম, অর্থাৎ জারণে যেরকম পড়ছি আমরা বিজারণে তাই পড়ব, কিন্তু উল্টা। উল্টা মানে যেখানে অক্সিজেন সংযোগ হয়েছে আমরা বিজারণে দেখবো অক্সিজেন কি ঘটবে, বিয়োজন ঘটবে। যেখানে তড়িৎ ঋণাত্মক মৌলগুলি কি হয়েছিল, জারণে সংযোগ ঘটছে, এখন আমরা এখানে দেখবো কি এখানে বিজারণ অর্থাৎ বিয়োজন ঘটবে। আর ওই জায়গায় জারণে দেখছিলাম আমরা কি তড়িৎ ধনাত্মক মৌল অথবা হাইড্রোজেনগুলি কি হয়েছে অপসারণ করছে, কিন্তু এই ক্ষেত্রে তার উল্টা ঘটনা ঘটবে। উল্টা ঘটনা বলতে আমরা বলবো যে এই সকল পদার্থের সাথে এখন হাইড্রোজেন সংযোগ হবে এবং তড়িৎ ধনাত্মক মৌলগুলি কি সংযোগ ঘটবে, তখন তাকে আমরা কি বলবো বিজারণ বলবো। অর্থাৎ তাহলে প্রথম কথা বিজারণ কি হবে, যে হাইড্রোজেন সংযোজন আমরা বলবো কি হাইড্রোজেন যুক্ত হওয়া, হাইড্রোজেন সংযোজন। সংযোজন যেমন কি বলতে পারি আমরা, হাইড্রোজেন সংযোজন বলতে আমরা বলতে পারি প্রথম ক্ষেত্রে যে হাইড্রোজেন সংযোজন বলতে কি, যেমন আমি নিই ক্লোরিন, তারপর নিলাম হাইড্রোজেন, একত্রে বিক্রিয়ায় প্রোডাক্টটা অর্থাৎ উৎপাদ হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড এই ক্ষেত্রে হাইড্রোক্লোরিক, দেখো এখানে এটা ছিল কি আমরা সংজ্ঞা বলছি যে সকল পদার্থের সাথে হাইড্রোজেন অথবা অন্য কোনো তড়িৎ ধনাত্মক মৌলের কি ঘটবে সংযোজন ঘটবে, তখন ওই বিক্রিয়াটাকে আমরা বলবো কি বিজারণ বিক্রিয়া। তো দেখো এটা হচ্ছে পদার্থ, এখানে এই পদার্থটার সাথে হাইড্রোজেনটা কি হয়েছে যুক্ত হয়ে তৈরি করলো কি এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাই আমরা এই বিক্রিয়াটাকে বলবো কি বিজারণ বিক্রিয়া। অর্থাৎ এখানে কে বিজারণ ঘটাইতেছে, এই হাইড্রোজেনটা কি করতেছে এখানে বিজারণ ঘটাইতেছে, বিজারণ হিসেবে কাজ করতেছে এই হাইড্রোজেনটা। তাহলে প্রথম গেলে হাইড্রোজেন, আমি যদি দেখি অক্সিজেন প্লাস আমি হাইড্রোজেন নিলাম, একত্রে বিক্রিয়া করে উৎপন্ন হবে কি পানি। অর্থাৎ এখানে এসে কি এটা পদার্থ, এই পদার্থটার সাথে কে যুক্ত হলো, হাইড্রোজেনটা যুক্ত হলো, যুক্ত হয়ে কি তৈরি করলো পানি তৈরি করলো। যেহেতু এটার সাথে পানি কি হাইড্রোজেনটা যুক্ত হয়েছে, তাই এই বিক্রিয়াটার নাম হলো কি এখানে বিজারণ বিক্রিয়া। কোন মতবাদ? পুরাতন মতবাদ। তারপর আসবে কি হাইড্রোজেন ব্যতীত অন্য ধনাত্মক মৌল সংযোজন, যেখানে হাইড্রোজেন থাকবে না, হাইড্রোজেন ছাড়া। তো আমরা দেখবো এখন হাইড্রোজেন ব্যতীত অন্য ধনাত্মক মৌল কি আছে। যেমন আমরা যদি ধনাত্মক মৌল নিব তড়িৎ ধনাত্মক মৌল যেখানে হাইড্রোজেন না, যেমন আমি যদি এই মার্কারি ক্লোরাইড সাথে যদি আমি মার্কারি নিয়ে আবার আমি মার্কারি নিলাম, এই মার্কারি নিয়ে যুক্ত করে একত্রে উৎপাদ হবে মার্কারি। আগে ছিল মার্কারি ক্লোরাইড সাথে, এখন সে মার্কারিটা যুক্ত হয়েছে, যুক্ত হয়ে কি মার্কারি ক্লোরাইড হলো। এই ক্ষেত্রে দেখো আগে মার্কারি ছিল একটা, এখানে মার্কারি এখন কয়টা হলো দুইটা। অর্থাৎ এই ক্ষেত্রে এই মার্কারি ডাইডের ভিতরে অর্থাৎ এই পদার্থের সাথে যুক্ত হয়েছে,
যেহেতু যুক্ত হয়েছে অর্থাৎ কি তড়িৎ ধনাত্মক। আমরা জানি মার্কারি কি ধাতু, ধাতুগুলো ইলেকট্রন কি করে ত্যাগ করে, ত্যাগ মানে ওই যে ধনাত্মক, অর্থাৎ মার্কারি সাধারণত +2 হয়, অর্থাৎ সে দুইটা ইলেকট্রন কি করে ত্যাগ করে, অর্থাৎ এটা যুক্ত হয়েছে। অর্থাৎ এখানে হাইড্রোজেন নাই, হাইড্রোজেন ব্যতীত এই পদার্থটার সাথে মার্কারি মানে কি তড়িৎ ধনাত্মক মৌল যুক্ত হয়ে এই প্রোডাক্টটা উৎপন্ন করছে। তাই আমরা এই বিক্রিয়াকে বলবো কি বিক্রিয়া? বিজারণ বিক্রিয়া। কোন মতবাদ? এই পুরাতন মতবাদ অনুযায়ী। তারপর আসবে দুটো আমি লিখলাম, একটা হচ্ছে কি হাইড্রোজেন সংযোজন। এখন লিখলাম আমি হাইড্রোজেন ব্যতীত অন্য তড়িৎ ধনাত্মক মৌল কি সংযোজন। তারপর আসবে নেক্সট আসবে ওই অক্সিজেনের বিয়োজন গঠন, অক্সিজেন বিয়োজন। যেমন আমি তো লিখি কপার অক্সাইডের সাথে যদি আমি হাইড্রোজেন নেই, নিলে এখান থেকে বিক্রিয়া করলে উৎপন্ন হবে কি কপার প্লাস গিয়ে কি পানি। দেখো আমি লিখছি কি এখানে অক্সিজেনের কি করতে হইব? বিয়োজন করতে হবে। এখন ছিল কপার অক্সাইড, অর্থাৎ কপারের সাথে অক্সিজেন ছিল, কিন্তু যখন আমরা উৎপাদে গিয়ে দেখি কপারটার সাথে যে অক্সিজেন ছিল, তখন আর এই কপারের সাথে অক্সিজেনের কি নাই, অর্থাৎ এই অক্সিজেনটা এখান থেকে কার সাথে চলে গেল? এই হাইড্রোজেনের সাথে চলে গিয়ে কি উৎপন্ন করলো? এখানে পানি উৎপন্ন করলো। যেহেতু এই বিক্রিয়ায় অর্থাৎ এই পদার্থ থেকে কি হলো? অক্সিজেন অপসারণ করছে, অর্থাৎ বিয়োজন করছে। তাই আমরা এই বিক্রিয়াটাকে বলছি কি বিয়োজন বিক্রিয়া অর্থাৎ না বিজারণ বিক্রিয়া, অর্থাৎ বিয়োজন করছে অর্থাৎ বিজারণ বিক্রিয়া। তারপর আসবে অক্সিজেন ব্যতীত অন্য যে ঋণাত্মক মৌলগুলি আছে, অক্সিজেন থাকবে না তখন। অক্সিজেন ব্যতীত অন্য ঋণাত্মক মৌলের কি ঘটবে? বিয়োজন ঘটবে। তখন ওই বিক্রিয়াটাকে আমরা বলবো কি বিজারণ বিক্রিয়া, অর্থাৎ অক্সিজেন ব্যতীত অন্য তড়িৎ ঋণাত্মক মৌল, যেমন তড়িৎ ঋণাত্মক মৌল যেখানে অক্সিজেন নাই, অক্সিজেন ব্যতীত অন্য তড়িৎ ঋণাত্মক মৌল, যেমন আমি যদি নেই ফেরিক ক্লোরাইড, সাথে যদি আমি হাইড্রোজেন দেই, হাইড্রোজেন সংযোগ করি, তাহলে আমি উৎপন্ন হবো কি এখানে ফেরাস ক্লোরাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। যেমন এই ক্ষেত্রে দেখো আমি বলছি তড়িৎ ঋণাত্মক মৌল কি ঘটবে? মৌলের কি ঘটবে? বিয়োজন ঘটবে, বিয়োজন মানে সরে যাবে। যেমন এখন ছিল ফেরিক ক্লোরাইড ছিল, এখানে ছিল ফেরিক ক্লোরাইড, তারপর হলো কি এখানে ফেরাস ক্লোরাইড, অর্থাৎ এখানে ক্লোরিন ছিল কয়টা? 3টা। আমরা জানি ক্লোরিনের যার মান কি ঋণাত্মক, অর্থাৎ এটা ঋণাত্মক মৌল। অপর থেকে এখানে অর্থাৎ উৎপাদে ক্লোরিন কয়টা? 2টা, অর্থাৎ এখানে একটা ক্লোরিন এই হাইড্রোজেনের সাথে কি হয়ে গেছে? বের হয়ে গেছে। কোন পদার্থ থেকে? এই পদার্থটা থেকে। যেহেতু এই পদার্থ থেকে কি তড়িৎ ঋণাত্মক মৌলের কি করছে? বিয়োজন করছে, অর্থাৎ সরে গেছে। তাই আমরা এই বিক্রিয়াটাকে বলবো আমরা কি বিক্রিয়া? বিজারণ বিক্রিয়া বলবো, বিজারণ বিক্রিয়া। কিন্তু একটু আগে আমরা পড়ে আসছিলাম যে হাইড্রোজেন কি করতো? সংযোজন। এক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন কি হয়েছে না এই পদার্থের সাথে, কারণ তখন এটা আলাদা সংযোজন, মানে এই হাইড্রোজেনটা সরাসরি এই পদার্থের ভিতরে গেলে আমরা প্রোডাক্ট পেলাম বলে কটা? একটা। কিন্তু এখানে কিন্তু হাইড্রোজেন এই পদার্থে যুক্ত হয় নাই, তাই আমরা ওইভাবে সংজ্ঞা বলবো না। আমরা বলবো কি এখানে ঋণাত্মক মৌলটা কি করছে? অপসারণ করছে বা বিয়োজন করছে। তাই আমরা এই বিক্রিয়াটাকে বলবো বিজারণ বিক্রিয়া। তারপর আসবে তড়িৎ, আমরা লিখলাম তড়িৎ ঋণাত্মক মৌল। কিন্তু তড়িৎ ঋণাত্মক মৌল ব্যতীত কি মূলকও থাকতে পারে। আমরা এই মৌলের পরিবর্তে আমরা নিব এখন কি মূলক বা রেডিকেল বলা হয়, যেটারে মূলক আমরা দেখবো এখন কি তড়িৎ ঋণাত্মক মৌল কি বিয়োজন করবে, এরকমও থাকতে পারে। যেমন আমি যদি বলি কার্বন প্লাস সালফুরিক অ্যাসিড, তার সাথে বিক্রিয়া ঘটালে আমরা পাবো পানি প্লাস পাবো আমরা কার্বন ডাই অক্সাইড প্লাস পাবো আমরা সালফার ডাই কি অক্সাইড, এই দুটা প্রোডাক্ট পাবো।
অর্থাৎ কার্বনের সাথে যদি সালফুরিক অ্যাসিডটা বিক্রিয়া করে আমরা পাবো পানি প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস সালফার ডাই অক্সাইড। এক্ষেত্রে দেখো এটা মূলক কেন বলতেছি, মূলক বলার কারণ ওই দিন আমি বলছি তোমার সালফুরিক অ্যাসিড, এই ক্ষেত্রে যে ধনাত্মক পার্টটা আমরা সরাই দেই, ধনাত্মক পার্টটা কটা ছিল হাইড্রোজেন দুইটা সরালে তার উপর দুইটা কি দিতে হইব নেগেটিভ চার্জ দিতে হবে। তাহলে এটা কি হলো এখন একটা মূলক হয়ে গেছে। কেন মূলক? মূলক কাকে বলা হয়? মূলক হয় যে একের অধিক অর্থাৎ দুই বা তার বেশি কি থাকবে পরমাণু। দেখেন এখানে কটা পরমাণু? একটা দুইটা, কিন্তু এই দুইটা পরমাণুর মধ্যে পরমাণু সংখ্যা আবার অক্সিজেন কটা? চারটা। এরকম একত্র যুক্ত হলে তখন তাকে আমরা কি বলবো? যৌগমূলক বলবো। যৌগমূলক তখন বলবো যদি যেখানে ধনাত্মক পার্ট থাকবে এবং কি ঋণাত্মক পার্ট থাকবে। এখানে কি আছে? শুধু ঋণাত্মকটা পার্ট আছে। তাই আমরা কি বলবো? যেমন এই 2H প্লাসটা যে সরাইছি এটা একটা গিয়ে কি এর সাথে যুক্ত ছিল, তাই এই দুটো একত্র করলে হয় যৌগ, কিন্তু এটা যখন পজিটিভটা সরাই দেয় তখন এটা কি হয়ে যাবে? মূলক হয়ে যায়। অর্থাৎ এই ক্ষেত্রে দেখো আগে ছিল সালফুরিক অ্যাসিড, এই ক্ষেত্রে সালফুরিক অ্যাসিডটা কি করছে? বিয়োজন। বিয়োজন মানে ভাঙা, ভেঙে কি উৎপন্ন করলো? পানি প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস গিয়ে কি সালফার ডাই কি অক্সাইড। তাই আমরা এই বিক্রিয়াকে বলবো কি এখানে? বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া বলবো। নেক্সট এন্ড লাস্ট, জারণ সংখ্যা বৃদ্ধি, না সরি হ্রাস। জারণ সংখ্যা হ্রাস। যদি জারণ সংখ্যা হ্রাস পায় তখনও আমরা তাকে বলবো কি? বিজারণ বিক্রিয়া। যেমন আমি যদি নেই ফেরিক ক্লোরাইড প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করলে উৎপন্ন হবে কি? ফেরাস ক্লোরাইড প্লাস গিয়ে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেখো এই বিক্রিয়ায় এই আয়রনের জারণ মান কত? আয়রনের জারণ মান হলো প্লাস কত? 3, অর্থাৎ ফেরিক ক্লোরাইড প্লাস 3। যখন সে উৎপাদে যায় তখন এই আয়রনের জারণ মান হলো প্লাস কত? 2। এক্ষেত্রে দেখো আমি বলছি জারণ সংখ্যা কি? হ্রাস। অর্থাৎ প্লাস 3 থেকে কোথায় গেল? প্লাস 2। তো আমরা জানি প্লাস 3 বড়, প্লাস 2 গিয়ে কি ছোট। যেহেতু প্লাস 3 থেকে অর্থাৎ বড় সংখ্যা থেকে কি হলো? ছোট সংখ্যায় কনভার্ট হয়েছে, সুতরাং কি করছে এখানে? জারণ সংখ্যা কি করছে? হ্রাস করছে। তাই এই বিক্রিয়াকে আমরা বলবো কি এখানে? বিজারণ বিক্রিয়া। এই গেল আগে পড়াইছি জারণ বিক্রিয়া কাকে বলা হয়, এখন আমরা পড়লাম কি? বিজারণ বিক্রিয়া কাকে বলে। নেক্সট এখন আসবে কি? জারণ বিজারণ গেল, তারপর আরেকটা নতুন টার্ম আসবে যেখানে থাকবে জারক কাকে বলে, বিজারক কাকে বলে। জারক এবং বিজারক কাকে বলে। তাহলে এখন আমরা দেখব জারক কাকে বলে। জারকের সংজ্ঞা পড়ব। জারক কাকে বলে? তাহলে জারক কাকে বলে? জারক কাকে বলে অর্থাৎ যেই পদার্থ আমরা যেহেতু আগে উপরে কি পড়ছি? জারণ দেখছি এবং কারা জারণ ঘটে তা দেখছি, এবং বিজারণ দেখছি এবং কারা বিজারণ ঘটায় তাও কি আমরা দেখছি। এখন আমরা ওই অনুযায়ী আমরা একটা সংজ্ঞা লিখব যে জারক কাকে বলে বা বিজারক কাকে বলে। জারক যেই পদার্থ অর্থাৎ যেই পদার্থ বিক্রিয়ায় অন্য পদার্থকে অক্সিজেন অথবা অন্য কোনো তড়িৎ ঋণাত্মক মৌল সংযোগ ঘটায়, অথবা ওই পদার্থ থেকে আমরা বলছি সংযোগ ঘটাইছে মানে যুক্ত হয়েছে, আর অথবা অন্যভাবে বললে যে পদার্থের থেকে হাইড্রোজেন অথবা অন্য কোনো তড়িৎ ধনাত্মক মৌলের কি ঘটাবে? অপসারণ ঘটাবে। অর্থাৎ অক্সিজেন অথবা তার অন্য তড়িৎ ঋণাত্মক মৌলগুলির সংযোগ ঘটাবে, অথবা ওই পদার্থ থেকেই কি ঘটবে? হাইড্রোজেন অথবা অন্য কোনো ধনাত্মক মৌলের কি অপসারণ ঘটাবে। ফলে যখন ঘটবে তখন ফলে তার পাশের যে মৌলটা থাকবে বা যৌগটা থাকবে ও সংশ্লিষ্ট পদার্থের জারণ সংখ্যা কি ঘটবে? বৃদ্ধি ঘটবে। জারণ সংখ্যা বৃদ্ধি ঘটবে। যদি বৃদ্ধি ঘটে তখন তাকে বলা হবে কি? জারক বা জারক পদার্থ বলা হবে। জারক বা জারক পদার্থ বলা হবে। তারপরে আসবে বিজারক কাকে বলে, অর্থাৎ জারকের ঠিক উল্টা সংজ্ঞা হবে বিজারক। বিজারক মানে কি? যেই পদার্থ বিজারণ ঘটায়, অর্থাৎ যে পদার্থ বিক্রিয়ায়
অন্য পদার্থকে হাইড্রোজেন অথবা অন্য কোনো তড়িৎ ধনাত্মক মৌলের সংযোগ ঘটাবে, অথবা ওই পদার্থ থেকে অক্সিজেন অথবা অন্য কোনো ঋণাত্মক মৌলের অপসারণ ঘটাবে এবং সংশ্লিষ্ট পরমাণু আগে জারণ সংখ্যা কী পাইছে? বৃদ্ধি পাইছে। এখন জারণ সংখ্যা কী পাবে? হ্রাস পাবে। যদি হ্রাস পায় তখন তাকে আমরা বলবো কি? বিজারক। তখন তাকে আমরা বিজারক বা বিজারক পদার্থ বলবো। অর্থাৎ ওভারঅল আমরা বুঝতে পারি জারকে কি ঘটে? জারণ সংখ্যা কি পায়? জারণ সংখ্যা হ্রাস পায়। আর বিজারক অর্থাৎ জারণ বৃদ্ধি ঘটে। অর্থাৎ জারকে জারণ সংখ্যা হ্রাস পায় আর বিজারকে জারণ সংখ্যা কি ঘটে? বৃদ্ধি ঘটে। যদি আমরা একটা উদাহরণ হিসেবে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে জারক আর বিজারকের মধ্যে তফাৎ কেমন। যেমন আমি যদি একটা উদাহরণ হিসেবে নেই, যেমন জিঙ্ক প্লাস কপার 2+ সাথে বিক্রিয়া করলে আমরা পাবো কি? এখানে বিক্রিয়া করলে আমরা পাবো জিঙ্ক 2+ আর পাবো কি আমরা? কপার। জিঙ্ক আর জিঙ্ক 2+, অর্থাৎ জিঙ্কটা হচ্ছে ধাতু আর কপার 2+ মানে কি? এটা একটা দ্রবণ। এটা কি একটা দ্রবণ হবে। অর্থাৎ এখানে ক্যাটায়ন, আমি অ্যানায়ন দেই নাই, ক্যাটায়ন লিখছি। তারপর থেকে আমি জিঙ্ক পাবো যেটা দ্রবণে চলে যাবে। তারপর আমরা কপার কি পাবো? এখানে ধাতু পাবো। খেয়াল করে দেখো জিঙ্কের জারণ মান কি? এখানে 0, কিন্তু এই ক্ষেত্রে জিঙ্কের জারণ মান কত? +2। অপর থেকে এই কপারের জারণ মান কত? +2, কিন্তু এই ক্ষেত্রে কপার পরমাণুর জারণ মান কত? 0। কারণ কি? আমরা জানি অণু এবং পরমাণু অবস্থায় যে কোনো ধাতু বা অধাতুর জারণ মান কত? 0। তাই এই ক্ষেত্রে তো জিঙ্ক একটা ধাতু, যেহেতু এটা পরমাণুতে তার জারণ মান 0, আর এখানে কপারের চার্জ কত? +2, তাই তার জারণ মান কত? +2। অপর থেকে জিঙ্কের জারণ মান +2, তাই লিখলাম +2। কপার একটা পরমাণু, তাই তার জারণ মান লিখলাম কি? 0। এই ক্ষেত্রে খেয়াল করে দেখো জিঙ্ক 0 থেকে জিঙ্ক কত আসলো? অর্থাৎ 0 থেকে বৃদ্ধি পেয়ে কত আসলো? +2। তো আমরা জানি 0 থেকে +2 কি? বড়। তাহলে আমি লিখছি জিঙ্ক 0 থেকে +2 হয়েছে। আবার কপার দেখো, কপার +2 থেকে, এই যে কপার +2 থেকে কপার কি হয়েছে? এখানে 0 হয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে পাইছে কি? বৃদ্ধি। আর এই ক্ষেত্রে উপর থেকে কি পাইছে? হ্রাস পাইছে। অর্থাৎ তাহলে এই দুটার মধ্যে কে জারক কে বিজারক হবে? উপরে আমি লিখছি জারক মানে জারণ সংখ্যা কি? হ্রাস পাওয়া। তো জারণ আর বিজারক মানে কি? জারণ সংখ্যা কি ঘটা? বৃদ্ধি ঘটে। তাহলে খেয়াল করতে হবে জিঙ্ক 0 থেকে 2+, তাহলে কি পাইছে? বৃদ্ধি পাইছে। তাহলে বৃদ্ধি কোথায় ঘটে? তাহলে এক্ষেত্রে জিঙ্কটা কি হিসাবে কাজ করে? আর অপর দিকে কপারটা 2+ থেকে, অর্থাৎ 2+ থেকে 0 মানে জারণ সংখ্যা কি পাইছে? হ্রাস পাইছে। মানে কি? জারক। তাহলে এ থেকে আমরা কি বুঝতে পারলাম? এ থেকে আমরা বুঝতে পারি যে জারক মানে কি? ইলেকট্রন কি করা? গ্রহণ করা। কেমন করে গ্রহণ করে? 0 থেকে +2, তো জারণ মান কি? বৃদ্ধি ঘটে। তো মানে কি? বৃদ্ধি ঘটা মানে ইলেকট্রনকে কি? ত্যাগ। তো এই ক্ষেত্রে এটা ইলেকট্রন কি করছে? ইলেকট্রন কি করলো? এখানে ইলেকট্রন কি করলো? ত্যাগ করলো। অপর থেকে আমরা যখন লিখছি জারক কত হয়েছে? +2 থেকে কি হলো? 0 হলো। তাহলে জারণ মান কি পাইছে? এখানে হ্রাস পাইছে। তাহলে মানে কি? ইলেকট্রন কি? এখানে ইলেকট্রন কি হলো? গ্রহণ। অর্থাৎ জারকে ইলেকট্রন কি করে? গ্রহণ করে। আর বিজারকে ইলেকট্রন কি করে? ত্যাগ করে। তাহলে ওভারঅল আমরা যদি লিখতে চাই, এটা লিখলাম কোন মতবাদ অনুযায়ী? এটা ইলেকট্রনের মতামত বা আধুনিক মতবাদ। আধুনিক মত মানে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, অর্থাৎ ইলেকট্রন বৃদ্ধি এবং হ্রাসের মাধ্যমে আমরা লিখলাম কার সংখ্যা? জারকের সংখ্যা। আর এখন লিখলাম কি? কেমন লিখলাম কি? বিজারকের সংখ্যা। আর একটু আগে আমরা দেখে আসছি যে জারক কি বিজারক কি? কোন মতবাদ? পুরাতন মতবাদ। কিভাবে বলছি? যে আমরা কি কোনো পদার্থের সাথে যদি অক্সিজেন অথবা ঋণাত্মক মৌল কি হয়? সংযোগ ঘটে, অথবা ওই পদার্থ থেকে হাইড্রোজেন অথবা অন্য কোনো ধনাত্মক মৌল যদি অপসারণ ঘটে, তখন আমরা তাকে কি বলছি? জারক বলছি। আর এখন আমরা কোন মতবাদ বলছি? যে ইলেকট্রন যদি কি গ্রহণ করে তখন তাকে আমরা কি বলি? জারক বলি। আর ইলেকট্রন ত্যাগ করলে তখন আমরা তাকে কি বলি? বিজারক। মানে ইলেকট্রনকে কি ত্যাগ, তখন তাকে আমরা বলি কি? বিজারক। আর ইলেকট্রন গ্রহণ তাকে আমরা বলি কি? জারক। তো এই ক্ষেত্রে এখানে ইলেকট্রন ত্যাগ, এটা ত্যাগ করছে, ত্যাগ মানে কি? তাহলে এটা কি? বিজারক। আর ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে এটা কি? এখানে কি? জারক।
ইলেকট্রন ত্যাগ মানে কি বিজারক, আর ইলেকট্রন গ্রহণ মানে কি জারক। তাহলে ওভারঅল আমরা যদি দুটা মতবাদের সংজ্ঞা একত্রে করি তাহলে সংজ্ঞাটা কেমন দাঁড়াবে, অর্থাৎ পুরাতন মতবাদ এবং কি আধুনিক মতবাদ বা আমরা বলি ইলেকট্রনীয় মতবাদ, এই দুই মতবাদ যদি একত্রে করি তাহলে আমরা জারক এবং কি বিজারকের একটা সংজ্ঞা আসবে, অথবা জারণের একটা সংজ্ঞা আসবে, বিজারণের একটা কি সংজ্ঞা আসবে। আমরা একটু আগে পড়ে আসছি পুরাতন মতবাদ অনুযায়ী জারণ কাকে বলে, এখন আমরা পড়ব কি আধুনিক মতবাদ অনুযায়ী জারণ কাকে বলে। অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পদার্থ বা আয়ন বা পরমাণু এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে, এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ মানে কি অন্য পদার্থে কি করবে, অন্য পদার্থকে দিয়ে দিবে। যদি ধান করে যদি ধনাত্মক চার্জের মান বৃদ্ধি করে অথবা ঋণাত্মক চার্জের মান কি করে হ্রাস করে, ধনাত্মক চার্জের মান বৃদ্ধি এবং ঋণাত্মক চার্জের মান কি পাবে হ্রাস ঘটাবে। যদি ঘটায় তখন ওই বিক্রিয়াকে বলা হবে কি জারণ বিক্রিয়া। অর্থাৎ ধনাত্মক চার্জের মান বৃদ্ধি মানে ইলেকট্রন ত্যাগ, আবার ঋণাত্মক চার্জের মান কি হ্রাস মানে কি তাও কি ইলেকট্রনকে কি ত্যাগ। যদি এরকম হয় তখন আমরা ওই বিক্রিয়াকে বলবো কি জারণ বিক্রিয়া। কোন মতবাদ, আধুনিক বা ইলেকট্রনীয় মতবাদ বলা হয় ডারে। সেম যদি আমরা বিজারণের সংজ্ঞা বলি, বিজারণের সংজ্ঞা এরকম হইব, অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু অথবা আমরা পদার্থ বলতে পারি, পদার্থ বলতে আমরা বলি পরমাণু, আয়ন অথবা কি মূলক বা মৌল, এরকম যদি হয় তারা যদি কি করে এক বা একাধিক ইলেকট্রন কি করে গ্রহণ করে, কোথায় থেকে অন্য পদার্থ থেকে যদি গ্রহণ করে কি করবে, আগে বলছি আমরা ধনাত্মক চার্জের মান কি পাইছে বৃদ্ধি, এখন আমরা উল্টাটা বলবো ঋণাত্মক চার্জের মান কি পাবে বৃদ্ধি পাবে। আগে বলছি আমরা ঋণাত্মক চার্জের মান হ্রাস, এখন আমরা বলছি বৃদ্ধি। আগে বলছি আমরা ধনাত্মক চার্জের মান বৃদ্ধি, এখন আমরা উল্টাটা বলবো কি ধনাত্মক চার্জের মান কি পাবে হ্রাস পাবে। অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পদার্থ অর্থাৎ পরমাণু, অণু বা আয়ন কি করবে অন্য পদার্থ থেকে ইলেকট্রন গ্রহণ করবে, কয়টা এক হতে পারে বা দুই হতে পারে, তিন হতে, অর্থাৎ আমরা বলবো এক বা একাধিক ইলেকট্রন যদি কি করে গ্রহণ করার পর যদি ঋণাত্মক চার্জের মান কি পায় বৃদ্ধি পায়, ঋণাত্মক চার্জের মান যদি বৃদ্ধি পায় অথবা ধনাত্মক চার্জের মান যদি কি পায় হ্রাস পায়, তখন আমরা ওই বিক্রিয়াটাকে বলবো বিজারণ বিক্রিয়া। ওই বিক্রিয়াটা আমরা বলবো কি বিজারণ বিক্রিয়া। তাহলে উল্টাভাবে আমরা বলতে পারি একটু আগে বললাম, অর্থাৎ জারণ সংখ্যা কি হ্রাস পায়, অর্থাৎ ইলেকট্রন যদি গ্রহণ করে তখন আমরা বলবো কি জারক। তাহলে আমরা বুঝতে পারলাম যে জারণ বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ। এখন খেয়াল দেখো আমরা বিজারণ কি করে, বিজারকে কি করে ইলেকট্রন কি করে ত্যাগ করে, তাহলে বিজারকটা কোথায় যাবে, বিজারকটা যাবে কোন বিক্রিয়ায় জারণ বিক্রিয়ায়। আর ওই বিজারণ বিক্রিয়ায় কি হয় ইলেকট্রন কি হয় গ্রহণ হয়, তো জারকে কি করে ইলেকট্রন কি করে গ্রহণ, যেহেতু জারকে ইলেকট্রন গ্রহণ করে সে কোথায় যাবে, তাহলে সে যাবে কোন বিক্রিয়ায় বিজারণ বিক্রিয়ায়। অর্থাৎ এইভাবে আমরা দুইটা সংজ্ঞা এখন একত্রে করে বলতে পারি ওভারঅল যে আধুনিক এবং কি পুরাতন মতবাদ, অর্থাৎ যেই পদার্থ কি ঘটায় জারণ ঘটায়, অর্থাৎ যেই পদার্থের সাথে কি অক্সিজেন অথবা তড়িৎ ঋণাত্মক কোনো মৌল সংযোগ ঘটবে অথবা ওই পদার্থ থেকে ধনাত্মক হাইড্রোজেন অথবা অন্য কোনো ধনাত্মক মৌলের কি ঘটবে অপসারণ ঘটবে গেল, অথবা সংশ্লিষ্ট মৌলের জারণ সংখ্যা কি ঘটবে, যদি জারণ সংখ্যা বৃদ্ধি ঘটায় অর্থাৎ ঘটে তখন তাকে আমরা বলবো কি জারক। এখানে দুইটা মতবাদ একত্র হইলো, একটা হচ্ছে পুরাতন মতবাদ এবং কি ইলেকট্রনীয় মতবাদ। তারপর সেম যদি আমরা বিজারক বলি একই কথাই বলবো যে বিক্রিয়ায় কি বিজারণ ঘটে, অর্থাৎ যে পদার্থ বিজারণ ঘটায়, অর্থাৎ যে পদার্থের সাথে হাইড্রোজেন অথবা অন্য কোনো তড়িৎ ধনাত্মক মৌলের সংযোগ ঘটবে অথবা ওই পদার্থ থেকে অক্সিজেন অথবা অন্য কোনো ঋণাত্মক মৌলের অপসারণ ঘটবে অথবা সংশ্লিষ্ট মৌলের জারণ সংখ্যা কি অর্থাৎ জারণ মান কি পাবে হ্রাস পাবে, তখন আমরা বলবো কি ওই বিক্রিয়াটা তাকে বলবো আমরা কি আমরা বিজারক বা বিজারক পদার্থ, এরকম আমরা বলবো।
এখন তাহলে আমার দরকার কি জারক এবং কি বিজারকের সংজ্ঞা পড়লাম। তাহলে আসলে কারা জারক হিসেবে কাজ করে কারা বিজারক হিসেবে কাজ করে তা আমরা দেখতে হবে, কারণ এগুলো আমাদের কি এমসিকিউ আসবে বা বিভিন্ন এডমিশন টেস্টে আসবে। আমরা তো শুধু একদিনের জন্য পড়বো না, আমরা ফিউচার অর্থাৎ ভবিষ্যতের চিন্তা করে পড়বো। কারণ আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আমাকে কতগুলো ধাপ কি করতে হবে, অতিক্রম করতে হবে। প্রথম ধাপ কলেজ, তারপর আসবে কি ইউনিভার্সিটি, তারপর আসবে কি চাকরি, অনেক জায়গায় আমাকে কি করবে, বিভিন্ন ধাপগুলো কি করতে হবে, অতিক্রম করতে হবে। তাহলে প্রত্যেকটা ধাপে কিন্তু আমাদের জীবনে যে লেখাপড়া করি অত করে যাইতেছি, যেমন ক্লাস 1 থেকে ক্লাস 11 বা 12 যাই বলি, অথবা আমরা যদি কি টার্সিয়ারি লেভেল বলি, সেকেন্ডারি প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি লেভেল বলি, যে জায়গায় আমরা যাই না কেন প্রতি জায়গায় কি আমরা এমনভাবে পড়ে যাব যে পড়াটা আমার মৃত্যুর আগ পর্যন্ত কি কাজে লাগবে বা আমার কি অন্তত মনে থাকবে, কিছু হলেও মনে থাকবে। 100% না হোক 50%, 70%, এরকম যাতে আমি কি ভবিষ্যতে কি করতে পারি, এই লেখাপড়াটা কি কাজে লাগাতে পারি। তাই আমার ওইভাবে আমার পড়ানো উচিত বা পড়া উচিত। যেমন আমি এখন পড়বো জারক, কাকে বলে সংজ্ঞা পড়লাম, সবই পড়লাম, কিন্তু জারক আসলে কারা, কারা জারক হিসেবে কাজ করে ওইগুলো আমরা এখন কি একটু দেখব। কারা বিজারক হিসেবে কাজ করে ওইগুলো আমরা একটু দেখব। যেমন প্রথমে আমরা পড়বো জারক কারা কাজ করতে পারে, জারক হিসেবে কারা কাজ করতে পারে। প্রথম অক্সিজেন, প্রথম হলে কি আমরা জানি কি যারা অক্সিজেন কি করে সরবরাহ করে তাদেরকে কি বলা হয়, জারক বলা হয়। অক্সিজেন দুটা রূপ আছে, দুটা রূপ কি, এলো একটা অক্সিজেন কি গ্যাস, একটা অক্সিজেন গ্যাস, আরেকটা আছে কি এটার নাম কি ওজন। অর্থাৎ ওজনের অক্সিজেন দুটা রূপ হয়, একটা রূপ বলে O2 অণু হিসাবে, আরেকটা কি O3 যেটার নাম কি ওজন। এই দুটা লোক যেখানে দেখবা যদি বলে এই দুই লোক কি হিসেবে কাজ করে, তখন তুমি ডিরেক্ট আনসার করবে কি হিসেবে কাজ করে, না জারক হিসেবে কাজ করে। এই একটা গেল। তারপরে আসবে কি এমন কিছু যৌগ আছে, এমন কিছু যৌগ আছে যে যৌগগুলো কি অক্সিজেন সরবরাহ করে। যেমন আমি যদি আরেকটা বলি, যেমন হাইড্রোজেন পারক্সাইড, এটা কিন্তু শুধু অক্সিজেন না, অক্সিজেনের সাথে আরেকটা কি আছে, অণু বা পরমাণু আছে, তাই এটা আমরা বলি কি যৌগ, হাইড্রোজেন পারক্সাইড বলতে পারি আমরা। তারপর আমরা বলতে পারি কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তারপর আমরা বলতে পারি কি পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট। তারপর আসবে কি ম্যাঙ্গানিজ অক্সাইড, তারপর আমরা লিখতে পারি নাইট্রিক অক্সাইড, এরকম আছে। নাইট্রিক অক্সাইড লিখতে পারি, তারপর আমরা লেড অক্সাইড লিখতে পারি। অর্থাৎ দেখো এই যৌগগুলির সাথে অক্সিজেন যুক্ত আছে, যেহেতু এই যৌগগুলি কি অক্সিজেন সরবরাহ করতে পারে, তাই আমরা এগুলির বলবো কি এখানে জারক পদার্থ। আগে ছিল অক্সিজেন এবং ওজন, এখন আমরা বলছি যৌগ। এই যৌগ হিসেবে কি অক্সিজেন সরবরাহ করে, যেসব যৌগ হিসেবে অক্সিজেন সরবরাহ করবে ওই সকল যৌগগুলোকে আমরা বলবো কি জারক পদার্থ। তাহলে এদিকে কি জারক পদার্থ, এগুলো তোমরা জানতে হবে কারণ এমসিকিউ আসবে। আর তারপরে আসবে কি তড়িৎ ঋণাত্মক মৌল, যেমন তড়িৎ ঋণাত্মক মৌল আমরা বলি ক্লোরিন, আমরা বলতে পারি কি ব্রোমিন, এরকম আছে ক্লোরিন ব্রোমিন। তারপর আমরা বলতে পারি কি সালফার ফসফরাস, এগুলিকে কি তড়িৎ ঋণাত্মক মৌল। এই তড়িৎ ঋণাত্মক মৌলগুলো যেখানে থাকবে এরা কি করবে, তারা কি ওই অন্য যে পদার্থ থাকবে ওই পদার্থরে তারা কি করবে, জারক হিসেবে কাজ করলে তারা কি ওইটাতে কি করবে, জারিত করে ফেলবে। কথা বলছো? তাহলে দেখো এখানে আমরা দেখছি ক্লোরিন গ্যাস, ব্রোমিন গ্যাস, আমরা জানি গ্যাস লেখার এগুলো ছিল সিঙ্গেল পরমাণু, কিন্তু এগুলিকে কি দুটা পরমাণু, কারণ এরা গ্যাসীয় পদার্থ। আমরা জানি যে সকল পদার্থ গ্যাসীয় তাদেরকে অবশ্যই দ্বিপরমাণু হিসেবে লিখতে হয়, অর্থাৎ দুটা পরমাণু একত্র যুক্ত করে অণু হিসেবে লিখতে হয়, না তাই ওইগুলো কি হয় আনস্টেবল থাকে, তাই স্টেবল হয় তারা কি হিসেবে অণু ফর্মে গেলে। এই গেল আরেকটা। তারপর এমন কিছু অতিরিক্ত তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলক আছে, অতিরিক্ত তড়িৎ ঋণাত্মক বা মৌলক যেগুলো আমরা কি জারক হিসেবে কাজ করে, যেমন কি ফেরিক ক্লোরাইড, ফেরিক Cl3, ফেরিক ক্লোরাইড, তারপর আসবে কি টিন টেট্রাক্লোরাইড, এরকম থাকবে। এগুলো কি হিসেবে কাজ করবে, অথবা আমরা লিখতে পারি কি ফেরিক সালফেট। এক্ষেত্রে দেখো সর্বোচ্চ জারণ মান ইউজ করছে, আর ধাতুগুলি এই ধাতুগুলি তাদের সর্বোচ্চ জারণ মান ইউজ করছে। আমরা কি আয়রনের জারণ মান সর্বোচ্চ কত +3,
আয়রনের সর্বোচ্চ দ্রব্যমান +3, টিনের সর্বোচ্চ দ্রব্যমান কত +4, এক্ষেত্রে +3। অর্থাৎ ধাতুগুলো তাদের সর্বোচ্চ ধারণ মান কি এক্ষেত্রে ইউজ করতে হয়। এই ধাতুগুলি যেখানে দেখবো অর্থাৎ এই যৌগগুলি মানে কি এগুলি অতিরিক্ত, আগে বলছি আমরা শুধু কি ঋণাত্মক মৌল, কিন্তু আমরা ঋণাত্মক মৌল বলবো না এখন, এগুলো আমরা বলবো অতিরিক্ত কি অতিরিক্ত তড়িৎ ঋণাত্মক মৌলক বিশিষ্ট কি এরা যৌগ বা যৌগমূলক। এরকম যদি দেখা যায় তারা কি হিসেবে কাজ করবে, সবাই কি হিসেবে কাজ করবে, জারক হিসেবে কাজ করবে। এগুলি তোমাদের মুখস্থ রাখতে হবে, মুখস্থ রাখতে হবে বা যেইভাবে হোক মনে রাখতে হবে। কারণ পরীক্ষায় এমসিকিউ থাকবে, বলবে নিচের কোনটি জারক হিসেবে কাজ করে, তাহলে তোমাকে কি এগুলো দেখেই বুঝতে হবে যে কারা জারক হিসেবে কাজ করতে পারবে। আরেকটা জারক হিসেবে যেমন অক্সিজেন, এই আমরা অক্সিজেন লিখি না, অনেক সময় অক্সিজেনটা এইভাবে লেখা হয়, অর্থাৎ থার্ড ব্র্যাকেট দিয়ে তোমাকে মাঝে লেখা হবে, যেটা আমরা বলবো কি জাইমান অক্সিজেন। এই জাইমান অক্সিজেনগুলো কি হিসেবে কাজ করবে, এই জারক হিসেবে কাজ করে জাইমান অক্সিজেনগুলি। তোমাদের একটা কথা বলে দিই আমি, পরীক্ষা যখন কোথাও ভাইবা দিতে যাবা, ক্লোরিনটা কখনো এইভাবে লেখা যাবে না, ক্লোরিন এইভাবে ক্লোরিন লেখা যাবে না। ক্লোরিন অবশ্যই কি দুটা বর্ণ কি লিখতে হবে, আলাদা করে লিখতে হবে, Cl আলাদা। যদি একত্রে লেখো, তোমাকে কেউ যদি জিজ্ঞাসা করে যে ক্লোরিনের সংকেত লেখো, অনেকেই করে কি এই কাজটা করে, অর্থাৎ Cl এভাবে লিখে ফেলে, কিন্তু এভাবে লেখা যাবে না, C এবং L আলাদা লিখতে হবে, নাহলে সংকেত হবে না। সেম এখন আসবে কি আমার বিজারকের কথা, অর্থাৎ আমরা এখন দেখলাম জারক পদার্থ কারা, এগুলো দেখছি। এখন আমরা দেখবো কি বিজারক পদার্থ কারা বিজারক হিসেবে কাজ করবে। তো আমরা সংজ্ঞায় পড়ে আসছি কারা বিজারক হতে পারে। সংজ্ঞা আমরা পড়ছি যে সকল পদার্থ কি করতে পারে, পদার্থের সাথে কে যুক্ত হবে, হাইড্রোজেন অথবা অন্য কোনো কি যুক্ত হবে, তড়িৎ ধনাত্মক মৌল, যেমন হাইড্রোজেন যুক্ত, যেমন আমি লিখলাম জাইমান হাইড্রোজেন, অথবা শুধু হাইড্রোজেন, অথবা আমরা লিখতে পারি কি হাইড্রোজেন কি গ্যাস। যদি এরকম কোথাও দেখা যায়, তারা কি হিসেবে কাজ করবে, তারা বিজারক হিসেবে কাজ করবে, অর্থাৎ তারা অন্যকে কি করবে, বিজারিত করবে, অর্থাৎ জারককে বিজারিত করবে, আর নিজেরা কি হবে, জারিত হবে। এরকম একটা গেল হাইড্রোজেন যুক্ত যৌগগুলি। তারপর সেম হাইড্রোজেন গেল, এখন হাইড্রোজেন ছাড়া এমন কিছু হাইড্রোজেন যৌগ আছে, হাইড্রোজেন কি আছে, যৌগ আছে, যারা কি করতে পারে, হাইড্রোজেন সরবরাহ করতে পারে। যেমন আমি যদি বলি হাইড্রোজেন কি পারক্সাইড, এই লোকটা একটু আগে দেখে আসছো, যে লোকটা কি করছে, কি হিসেবে কাজ করছে, জারক হিসেবে কাজ করছে, কিন্তু এখন আবার কি বিজারক হিসেবে। তাহলে একটা লোক আছে যেটা কি জারক হিসেবে কাজ করে, বিজারক হিসেবে কাজ করে, সেটার নাম কি হাইড্রোজেন কি পারক্সাইড। হাইড্রোজেন পারক্সাইড। তারপরে আমরা লিখতে পারি কি আমরা লিখতে পারি হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপরে আমরা লিখতে পারি কি হাইড্রোজেন সালফাইড। অর্থাৎ যে সকল যৌগ কি করবে, হাইড্রোজেন সরবরাহ করবে, অন্য পদার্থকে কি করবে, হাইড্রোজেন দিয়ে দিবে, তাদেরকে আমরা বলবো কি বিজারক। যেমন কি হাইড্রোজেন পারক্সাইড, এ হাইড্রোজেন আছে, হাইড্রোজেন দিতে পারে। তারপর কি আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেন দিতে পারে। এলো কি হাইড্রোজেন সালফাইড কি করতে পারে, হাইড্রোজেন দিতে পারে। তাই আমরা তাদেরকে কি বলবো, আমরা বলবো আমরা কি তারা বিজারক হিসেবে কাজ করে। তারা কি হিসেবে কাজ করবে, বিজারক হিসেবে কাজ করবে। কিন্তু তাহলে আমি যদি বলি তাহলে হাইড্রোজেন সালফুরিক অ্যাসিড, সালফুরিক অ্যাসিডের মধ্যে কি আছে, হাইড্রোজেন আছে, তো সালফুরিক অ্যাসিড কি বিজারক? এখানে তো কি আছে, হাইড্রোজেন আছে। আমরা বলছি এরা যারা হাইড্রোজেন বিশিষ্ট যৌগমূলক বা যৌগ, তারা কি করতে পারে, হাইড্রোজেন দিতে পারে, তাই তারা আমরা কি বলি, বিজারক বলি। কিন্তু সালফুরিক অ্যাসিডটা এটাও তো কি আছে, এখানে হাইড্রোজেন আছে, তো সালফুরিক অ্যাসিড কি বিজারক কিনা? প্রশ্ন হলো কি সালফুরিক অ্যাসিড কি বিজারক কিনা, বিজারক কিনা, এটা বিজারক হবে কিনা? তাহলে সালফুরিক অ্যাসিড কি বিজারক কি নয়, সালফুরিক কি নয়, বিজারক নয়। যদিও কি আছে সালফুরিক অ্যাসিড কি নয়, বিজারক নয়। অর্থাৎ সাধারণত আমরা যদি ম্যাক্সিমাম যারা অ্যাসিড আছে, শুধু অ্যাসিড নয়, যেমন আমরা একটু দেখেছি নাইট্রিক অ্যাসিড, কোথায় দেখিয়েছি আমরা, জারকে দেখছি। এখানে কি আছে তাহলে, হাইড্রোজেন। তো এই জন্য তো বলতেছি যে তাহলে আমরা কি নাইট্রিক অ্যাসিড, সালফুরিক অ্যাসিড এরকম আছে না, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে এরা কি সকল অ্যাসিড কি বিজারক হবে না, এরকম হওয়া যাবে, হবে না।
কারণ বিজারক হতে হলে তাদেরকে কতগুলো কি শর্ত ফিল আপ করে, শর্ত হলে কি একটা শর্ত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অর্থাৎ যে হাইড্রোজেন সরবরাহ করবে, অর্থাৎ যেই পদার্থটা হাইড্রোজেন সরবরাহ করবে তাকে অবশ্যই কি হতে হবে, মৌলে পরিণত হতে হবে। তাকে কি হতে হবে, মৌলে পরিণত হতে হবে। যদি মৌলে পরিণত হতে পারে তাহলে সে কি হিসেবে কাজ করবে, বিজারক হিসেবে কাজ। যেমন আমি তো সালফারিক হাইড্রোজেন সালফারটা বলি, এখান থেকে সে হাইড্রোজেন দান করে সে সালফার অণু হিসেবে কি পরমাণু হিসেবে কি বেরোবে, অর্থাৎ মৌল হিসেবে। আমরা জানি মৌলগুলো কি মানে কি অণু হতে পারে, তো এই মৌল বা পরমাণু হতে পারে। যদি এরকম সে মৌল হতে পারে, অর্থাৎ যে পদার্থ থেকে হাইড্রোজেন দান করবে ওই পদার্থের যে এলিমেন্টগুলি থাকবে, এই এলিমেন্টটা যদি কি হাইড্রোজেন দেওয়ার পর বাকি যে এলিমেন্টগুলি থাকবে তারা যদি কি হতে পারে, মৌল হতে পারে। যদি মৌলে পরিণত হতে পারে তখন ওই সকল পদার্থগুলি কি বিজারক হিসেবে কাজ করবে। যেহেতু সালফুরিক অ্যাসিডটা, এই যে সালফুরিকটা সে কি করবে, হাইড্রোজেন দান করে দিল। হাইড্রোজেন দান করলে কি সে মৌল হয়, মৌল হলে কি হলে সালফার হলে, আর কি হলে অক্সিজেন হলে। তাহলে কিন্তু এটা হয় না, কি হয়, এই SO4 কি হয়, SO4 কি হিসেবে থাকে 2 - অর্থাৎ তারা কি হয় না, মৌলে কনভার্ট হতে পারে না, পরিণত হতে পারে না। তাই আমরা এই সালফুরিক অ্যাসিড অথবা আমরা কি এই নাইট্রিক অ্যাসিড এগুলি আমরা কি বলতে, যেমন এই হাইড্রোজেন সরাই দিলে নাইট্রিক অ্যাসিডটা কি হয়, মাইনাস নাইট্রেট হয়, কিন্তু নাইট্রোজেন আর অক্সিজেন কি হয় না, মৌলে পরিণত হয় না। তাই আমরা তাদেরকে কি বলতে পারি না, বিজারক হিসেবে কি করতে পারি না, চিহ্নিত করতে পারি না। অর্থাৎ যে সকল পদার্থ হাইড্রোজেন ধান করে মৌলে পরিণত হতে পারে ওই সকল পদার্থগুলোকে কি আমরা বিজারক বলতে পারবো। এই গেল কি হাইড্রোজেন বিশিষ্ট যৌগমূলক যারা কি হিসেবে কাজ করে, বিজারক হিসেবে কাজ করে। তারপরে আসবে তড়িৎ ধনাত্মক মূলক, যারা আমরা কি তড়িৎ ধনাত্মক বলতেছি, কিন্তু কারণ আমরা বিজারকের সংজ্ঞা কি, বিজারকের সংজ্ঞা আবারও বলতেছি আমি, যদিও তোমরা বিরক্ত হও, কিন্তু আমি বিরক্ত হলে আমার কিছু করার নাই, কারণ আমার এটা পড়ানো উচিত। আমি আবারও বলতেছি যে সকল পদার্থের সাথে কোনো ধনাত্মক মৌল হাইড্রোজেন ব্যতীত ধনাত্মক মৌল যুক্ত হলে তাকে আমরা কি বলবো, বিজারক বলবো। তাই আমি ধনাত্মক মৌল তারা কি কি কারা হতে পারে, যেমন আমরা বলতে পারি সোডিয়াম, আমরা বলতে পারি কি পটাশিয়াম, সোডিয়াম পটাশিয়াম, তারপর আমরা বলতে পারি ক্যালসিয়াম, তারপর আমরা বলছি কি অ্যালুমিনিয়াম। অর্থাৎ এই ধাতুগুলি এইগুলি যাদের সাথে কি হবে, যুক্ত হবে, যাদের সাথে কি হবে, যুক্ত হবে, তারাই কি হিসেবে কাজ করবে, অর্থাৎ তারা কি হিসেবে কাজ করবে, এখানে বিজারক হিসেবে কাজ করবে। অর্থাৎ তড়িৎ কি ধনাত্মক মৌল, এই তড়িৎ ধনাত্মক মৌল যে পদার্থের সাথে গিয়ে যুক্ত হবে তাদেরকে আমরা কি হিসেবে বলবো, বিজারক। তারা কি হিসেবে কাজ করে, বিজারক হিসেবে কাজ করে। তারপর আমরা বলবো তড়িৎ ধনাত্মক মৌল যৌগ, অর্থাৎ এটা বলছি আমরা শুধু তড়িৎ ধনাত্মক মৌল। এখন আমরা দেখবো কি তড়িৎ ধনাত্মক কি যৌগ বা কি যৌগ মৌল যারা কি হিসেবে কাজ করতে পারে, বিজারক হিসেবে কাজ করতে পারে। যেমন আমি যদি বলি ফেরাস ক্লোরাইড, তিন ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড বললাম, তিন ক্লোরাইড বললাম, ফেরাস সালফেট, এগুলো কিন্তু আগেও লিখছি, একটু আগে লিখে আসছি কোথায়, জারকে। কিন্তু তখন কিন্তু এখন যে এই যে আয়রন, এ টিন, এ কি আয়রন, এই ক্ষেত্রে আয়রনের জারণ মান কত, প্লাস কত 2, এই ক্ষেত্রে টিনের জারণ মান কত, প্লাস কত 2, এই ক্ষেত্রে এটার জারণ মান কত, প্লাস কত 2। অর্থাৎ এই যে ধাতুগুলি আছে, এই ধাতুগুলি এই ক্ষেত্রে তারা কি তাদের নিম্ন জারণ মান ব্যবহার করছে। নিম্ন মানে আমরা জানি আয়রন কত হতে পারে, +3 হতে পারে, প্লাস কত হতে পারে, 2 হতে পারে। আবার টিন +2 হতে পারে, প্লাস কত 4 হতে পারে। আবার আয়রনের ক্ষেত্রে আয়রন লিখলাম, +2 হতে পারে, কি হতে পারে, প্লাস কি হতে পারে 3 হতে পারে। তো এই ক্ষেত্রে সবগুলি লিখছি কি, ওই ছোটগুলি লিখছি, বড়গুলি না লিখে তোমার আয়রনের 3 আছে, 3 না লিখে আমি লিখছি 2, টিনের কত আছে 4 আছে, 4 না লিখে আমি কত লিখছি 2। অর্থাৎ নিম্ন জারণমান বিশিষ্ট যে যৌগমূলকগুলি আছে ওই যৌগমূলকগুলি কি হিসেবে কাজ করতে পারে, অর্থাৎ তাহলে আমরা কি বলি, অর্থাৎ আয়রন +2 থেকে কোথায় কনভার্ট হতে পারবে, +3-তে। আবার এই টিন +2 থেকে কোথায় কনভার্ট হতে পারবে, প্লাস কত 4-এ। অর্থাৎ আমরা জানি কি, দেখো একটু তো সংজ্ঞা পড়েছি, জারণ মান কি এখানে বৃদ্ধি, আর জারণ মান যেটা বৃদ্ধি ঘটে, জারণ মান বৃদ্ধি মানে কি হিসেবে কাজ করে, বিজারক হিসেবে। এক্ষেত্রে দেখো জারণ মান +2 থেকে কত, +4, তো জারণ মান কি +2 থেকে +4 মানে কি বৃদ্ধি, যেহেতু বৃদ্ধি পাইছে তো আমরা জানি জারণ মান বৃদ্ধি মানে কি বিজারক। সুতরাং আর উল্টাটা আমরা একটু উল্টা পড়ে আছি, অর্থাৎ +2 থেকে না, +3 থেকে কত গেছিল, প্লাস কত 2, +4 থেকে কত গেছিল, প্লাস কত 2, অর্থাৎ +3 থেকে +2, তো যার মান কি হ্রাস। আবার +4 থেকে +2 যার মান কি হ্রাস। আর আমরা জানি যার মান হ্রাস মানে কি হিসাবে কাজ করে,
জারক হিসেবে কাজ করে। আর জারো মান +2 থেকে +3 আর +2 থেকে কত প্লাস কত 4, জারো মান বৃদ্ধি মানে কি হিসেবে কাজ করবে, বিজারক হিসেবে কাজ করবে। তাহলে ওভারঅল আমরা যা দেখলাম, এখন যদি আমি, অনেকেই বলতে পারে না যে কে জারক হবে কে বিজারক হবে, কে জারিত হবে কে বিজারিত হবে, এরকম অনেক কিছু বলতে পারে না। তা আমি যদি এখন লিখি যেমন জারক পদার্থ, শর্টকাট যদি আমি লিখি জারক পদার্থ প্লাস বিজারক পদার্থ লিখলাম। এই হলো জারক পদার্থ, এ হলো বিজারক পদার্থ। এ দুটো থেকে আমি রেজাল্ট ইকুয়াল দিলাম, দিয়ে লিখবো আমরা, এদিকে লিখি সমান বিজারিত পদার্থ লিখলাম আমি, প্লাস জারিত পদার্থটা লিখলাম না, মুখী বলে দিলাম। তাহলে একটা হলো কি জারক পদার্থ, তারপর লিখলাম বিজারক পদার্থ, তারপর আমরা প্রোডাক্ট পেলাম কি জারিত পদার্থ, তারপর উৎপাদ পেলাম কি আরেকটা বিজারিত পদার্থ, অর্থাৎ বিজারিত পদার্থ এবং কি জারিত পদার্থ। তাহলে এই ক্ষেত্রে আমি এতক্ষণ যা পড়লাম বা বললাম, মুখে অনেক কিছু বলছি, এখন আমরা একটা শর্টকাটে আসলাম, অর্থাৎ এটার কি সারমর্মে আসলাম। জারক পদার্থ আমরা জানি জারণ বিজারণ বিক্রিয়ায়, অর্থাৎ যে কোনো বিক্রিয়ায় জারণ বিজারণ বিক্রিয়া একটা জারক থাকবে, একটা কি বিজারক, অর্থাৎ জারক ছাড়া বিজারক অন্ধ, বিজারক ছাড়া জারক কি অন্ধ, অর্থাৎ তাহলে কি জারকও লাগবে বিজারককে হারতে, আবার বিজারক লাগবে কি জারককে হারতে, অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়ায় জারক বিজারক থাকবেই। দেখো জারক পদার্থ বিজারক পদার্থ, তো জারক পদার্থ বিজারক লাগবে কি, অর্থাৎ জারক আমরা যদি হারতে চাই রাখবে বিজারক হারতে চাইলে রাখবো কি জারকরে। তাহলে জারককে বিজারককে কি করবে, দেখো এখানে কি আছে বৈকার্য, অর্থাৎ জারক বিজারককে সেম এই শব্দটা আসবে, অর্থাৎ কি করবে সে কি করবে জারিত করবে। তাহলে জারিত শব্দটা কোথায় আছে এই জায়গায়, অর্থাৎ জারক না সরি, অর্থাৎ আমরা লিখবো জারক পদার্থ থেকে আমরা দাম কি অন্যটা কি করবে, সে বিজারিত না জারিত করবে, অর্থাৎ সে জারিত করে নিজে কি হবে বিজারিত, অর্থাৎ চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এরা হচ্ছে বৈকার্য, সে তারে কি করবে সেম করবে, অর্থাৎ তাকে জারিত করবে, আর নিজে চেঞ্জে কি দেবো এই শব্দ পরিবর্তন হবে বিজারিত পদার্থ। তাহলে আমরা কি জারক পদার্থ থেকে আমরা কোথায় যেতে পারি বিজারিত পদার্থের মধ্যে, আর বিজারক থেকে আমরা কোথায় যেতে পারি জারিত পদার্থের কাছে। অর্থাৎ জারক পদার্থ থেকে আমরা গেলাম কি বিজারিত পদার্থ, আর বিজারক পদার্থ থেকে আমরা কোথাও জারিত। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে জারক বিজারককে কি করবে জারিত করবে এবং নিজে কি হবে বিজারিত হবে। উল্টাটা আমি বলি বিজারক জারক পদার্থকে কি করবে বিজারিত করবে, অর্থাৎ এই পদার্থটা সে কি করবে বিজারিত, অর্থাৎ বিজারক জারক পদার্থরে বিজারিত করবে, করে নিজে পরিবর্তন হয়ে কি হয়ে যাবে জারিত হয়ে যাবে। আর আমরা জানি কি জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ না ত্যাগ করে, ইলেকট্রন কি করবে ইলেকট্রন গ্রহণ কোন বিক্রিয়া ঘটে, কোন বিক্রিয়া বিজারণ বিক্রিয়ায়, অর্থাৎ জারক ইলেকট্রন গ্রহণ কোন বিক্রিয়া ঘটে বিজারণ বিক্রিয়ায়। অপরদিকে বিজারক কি করে ইলেকট্রন কি করে ত্যাগ, ইলেকট্রন ত্যাগ কোথায় ঘটে কোন বিক্রিয়ায় জারণ বিক্রিয়ায়। অর্থাৎ এতক্ষণ যা পড়াইলাম তার একটা সারমর্ম হলো এটা, অর্থাৎ এখন যা পড়ছে জারণ বিজারণ পুরাতন আধুনিক মতবাদ যাই বলি না কেন ওভারঅল তার সারমর্ম হলো এটা। কারণ অনেক সময় জৈব যুগে, অর্থাৎ আমরা জৈব টপিক্সটা পড়বো তখন আমাকে বলবে কে কারে জারিত করছে, নিজে কি হয়েছে এখানে বলে দিবে, বলবে এটাকে জারিত হয়েছে না বিজারিত হয়েছে। এই ক্ষেত্রে আমরা এইভাবে আমরা কি ইউজ করবো, অর্থাৎ জারক নিজে কি হয় বিজারিত হয়, অর্থাৎ তাহলে অন্যরা কি করে জারিত করে, বিজারক নিজে কি হয় জারককে বিজারিত হয়, আর বিজারক কি হয় জারিত হয়, তাহলে কি সে অন্যরা কি করবে বিজারিত করবে। এই ওভারঅল জিনিসটা তোমাকে কি রাখতে হবে মনে রাখতে হবে।
আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি, কিন্তু তোমাদের প্রতি আমার বিশেষ অনুরোধ রইল, যেহেতু তোমরা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, তোমরা মোটামুটি অনেক কিছু জানো, তাই তোমার প্রতি অর্থাৎ তোমাদের প্রতি আমার বিশেষ অনুরোধ রইল যে জারণ বিজারণ যে টপিক্সটা পড়াইলাম, দুটা টপিক পড়ে দেখাচ্ছে, পুরাতন মতবাদ এবং আজকে দেখালাম কি আমরা আধুনিক মতবাদ, অর্থাৎ দুই মতবাদ অনুযায়ী আমরা দুটা সংজ্ঞা পড়ছি দুদিন লাগাইয়া। এক হচ্ছে গিয়ে কি চারটে সংজ্ঞা, এক হচ্ছে জারণ বিক্রিয়া কি, মানে জারণ কি, বিজারণ বিক্রিয়া কি, বিজারণ কি, এবং জারক কাকে বলে, বিজারক কাকে বলে, এই সংজ্ঞাগুলি এবং জারক কোনগুলি এবং বিজারক কোন পদার্থগুলি, এগুলি তোমরা কি করবা, দয়া করে একটু এখনই কি করবা, এক্সারসাইজ করবা। অর্থাৎ আজকে কমপক্ষে 1 ঘন্টা আশা করি আমার এই কেমিস্ট্রিটা তোমরা কি করবা, পড়বা। তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।